যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে চলো আমরা অঙ্কটা করা শুরু করি। আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হাতে হাতে করব। দেখো আমাদের পার্ট সি এর এই যে 1 নম্বর অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করব। আমি আমার এই 1 নম্বর অঙ্কটা আমাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাই। দেখো এই অঙ্কটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করব। তোমরা নিজেরা কিন্তু, আমি তোমাদেরকে এই অঙ্কটার জার্নাল গুলো করার জন্য বলেছিলাম বাসায়। যারা জার্নালটা করেছো, আমি এখন যখন জার্নালটা পড়বো তোমরা সেটার সাথে মিলাই নিও। কারণ জার্নালটা না পারলে কিন্তু ইকুয়েশনটাও হবে না। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। এ হচ্ছে অ্যাসেট, এর হচ্ছে লায়াবিলিটি, আর ওই তো ওনার্স ইকুইটি। এখন দেখতে হবে আমাদের এই অঙ্কটার মধ্যে মোট সম্পদের পরিমাণ কয়টা। দেখো শিলু স্টার্টেড বিজনেস অন জানুয়ারি 1, 2012 উইথ এ ক্যাশ অফ টাকা 40,000। তাহলে ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, অফিস ইকুইপমেন্ট হচ্ছে একটা অ্যাসেট। তাহলে এখানে আমাদের দুটো অ্যাসেট আছে, একটা ক্যাশ, একটা অফিস ইকুইপমেন্ট। দুইটা সম্পত্তি পেলাম। গুডস পারচেজড ফর টাকা 30,000 ইন ক্যাশ, এটার মধ্যে অ্যাসেট নাই। পারচেজ অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট এখানেও ছিল দুইটা অ্যাসেট, আমরা এই দুইটা অ্যাসেট তো পেয়েছি, নতুন করে কোনো অ্যাসেট আসে নাই। গুডস সোল্ড, গুডস পারচেজ, গুডস সোল্ড, অ্যাকাউন্টস পেয়েবল আছে একটা, আর অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল নামক একটা অ্যাসেট আসবে। তাহলে আমাদের অ্যাসেট হলো তিনটা। একটা হচ্ছে তোমার ক্যাশ, একটা হচ্ছে ইকুইপমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্টস লায়াবিলিটি হলো একটাই, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাসেট হচ্ছে তিনটা, লায়াবিলিটি হচ্ছে একটা, চারটা, আর ওনার সিকিউরিটির জন্য ঘর হবে একটা। তাহলে চলো আমরা আমাদের টেবিলটা টেনে ফেলি অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য। আমি পুরো অঙ্কটা যখন পড়লাম তখন আমরা দেখলাম আমাদের অ্যাসেট কি কি আছে। আমরা দেখলাম আমাদের অ্যাসেট আছে ক্যাশ, ইকুইপমেন্ট আর অ্যাকাউন্টস রিসিভেবল, এই তিনটা। এছাড়া আমাদের এই অঙ্কে আর কোনো অ্যাসেট নেই। আর লায়াবিলিটি শুধু একটাই আছে, স্যার অ্যাকাউন্টস। জাবেদা পড়া শেষ? না না না, জাবেদারা তো তোমাদেরকে করতে বলেছিলাম আমি। আমি জাবেদা মুখে মুখে করব, আমি শুধু ট্রানজেকশন গুলো পড়ে দেখলাম যে সম্পত্তি কোনটা কোনটা আছে, লায়াবিলিটি কোনটা আছে, আর কি কি আইটেম আছে। তো এখান থেকে দেখে আমরা এটা বের করলাম যে আমাদের ক্যাশ আছে একটা অ্যাসেট, ইকুইপমেন্ট আছে একটা অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল আছে একটা অ্যাসেট, অ্যাসেট আছে এই তিনটা। আর লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেবল আছে একটা, আর ওনার সিকিউরিটির জন্য একটা। এই পাঁচটা কলাম আমাদের লাগবে। আর পার্টিকুলার তোমার বর্ণনার জন্য একটা ঘর, তারিখের জন্য একটা ঘর। তো এই হচ্ছে আমাদের আইটেম গুলো। আমি এখনো জার্নালটা বলিনি, কেন বলিনি? কারণ আমরা গিয়ে জার্নালটা পড়ে দেখলাম যে ইকুয়েশনটা করার জন্য আমাদের ছকের মধ্যে অ্যাসেট গুলা কি কি হবে। তোমাকে এখন বলছি বুঝতে। হুম? কি? তো এবার চলো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য ঘরটাকে টানি। এবার অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য ঘরটা টানি, তারপর আমি জার্নালটা আবার বলছি। দেখো তারিখের জন্য একটা ঘর হবে, তারিখের জন্য একটা ঘর হবে। আর অ্যাসেট হবে হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। লাইবিলিটি হবে একটা, ওনার সিকিউরিটির জন্য একটা ঘর, আর রিভার্কের জন্য একটা ঘর। এই যে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ঘরটা টেনে ফেললাম। এটা হচ্ছে ডেট,
আর অ্যাসেট হবে হচ্ছে আমাদের টোটাল তিনটা। সেজন্য আমরা তিনটা অ্যাসেটের জন্য তিনটা ঘর টানবো। এটা হবে অ্যাসেট। আর অ্যাসেটের আন্ডারে হবে ক্যাশ, ইকুইপমেন্ট, আর অ্যাকাউন্টস রিসিভেবল। আর এটা হবে লায়াবিলিটি। লায়াবিলিটি আমাদের একটাই আছে। আর সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। আর এটা হচ্ছে ওনার্স ইকুইটি। এটা হচ্ছে ওনার্স ইকুইটি। আর এটা হচ্ছে রিমার্ক। যে অঙ্কটা এখন আমরা করছি, সেই অঙ্কটার মধ্যে এই তথ্যগুলো রয়েছে আমাদের হাতে। তোমরা এই ঘরটা টেনে ফেলো। তাহলে আমার এখন কাজগুলো করতে সুবিধা হবে। সবাই ঘর বাড়িটা রেডি করে ফেলো, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করছি। তবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য কিন্তু আমাদের জার্নালটার প্রয়োজন। আমি জার্নালটা মুখে মুখে বলবো, তোমরা মিলাই নিবা। একদম প্রথমে জানুয়ারির 1 তারিখে আমরা নগদ 40,000 টাকা এবং অফিস ইকুইপমেন্ট 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করি। তোমরাই বলো, যে আইটেমগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় তাকে আমরা ক্যাপিটাল বলি না? এটা জানুয়ারির 1 তারিখ। তাহলে যে আইটেমগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করে সেটাকে আমরা ক্যাপিটাল বলি। তাহলে বলো কি কি আইটেম নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে? ক্যাশ 40,000, অফিস ইকুইপমেন্ট 50,000। তাহলে জাবেদাটা হবে ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, তাই তো? ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট এন্ড ক্যাপিটাল ক্রেডিট। জি স্যার। তাহলে ক্যাশ ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট হলে ক্যাশ বাড়বে 40,000। ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট হচ্ছে কত? 50,000। আর ওনার্স ইকুইটি বাড়বে কত? 90,000। আমরা রিমার্কের ঘরে লিখে দিব ওপেনিং ক্যাপিটাল। তাহলে এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। আমরা আমাদের জানুয়ারির 1 তারিখের জাবেদা অনুযায়ী ইকুয়েশনের মধ্যে কি ট্রানজেকশন গুলো বসাতে পারলাম? জি স্যার। এবার চলো আমরা 2 নম্বর ট্রানজেকশনটা একটু পড়ি। 2 নম্বর বলছে গুডস পারচেজ ফর 30,000 ইন ক্যাশ। আমরা পণ্য নগদে কিনেছি, জাবেদা হয় পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। জানুয়ারির 2 তারিখ পারচেজ ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। জানুয়ারির 2 তারিখ। তোমরা আমাকে বলো, পারচেজ ডেবিট, পারচেজটা হচ্ছে আমাদের একটা খরচ। খরচ বাড়লে কিন্তু ওনার সিকিউরিটি কমে, তাই না? তাহলে 30,000 টাকার ওনার সিকিউরিটি কমবে। তাহলে আমরা ওনার সিকিউরিটির ঘরে 30,000 টাকা কমাই দিব। আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট হলে কিন্তু আমাদের ক্যাশ টাকাটা কমে।
তাহলে আমাদের ক্যাশ কমে যাবে 30,000 টাকায়, দেখেছো? তাহলে এই ট্রানজেকশনটা কি আমরা বুঝলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখনই যোগ বিয়োগের প্রয়োজন নেই, আমরা সামনের দিকে আগাই। 2 তারিখের ট্রানজেকশনের পর এবার 5 তারিখের ট্রানজেকশনটা কি ছিল একটু দেখো। 5 তারিখের ট্রানজেকশনটা ছিল পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর টাকা 10,000। আমরা অফিস ইকুইপমেন্ট একটা ক্রয় করছি 10,000 টাকা দিয়ে। তাহলে এটার জন্য জার্নালটা হবে অফিস ইকুইপমেন্ট, এটা অ্যাসেট, এটা ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। তার মানে অফিস ইকুইপমেন্টটা 10,000 বেড়ে যাবে। তাহলে জানুয়ারির 5 তারিখে চলে যাও। জানুয়ারি 5 তারিখে অফিস ইকুইপমেন্টের ডেবিট হবে 10,000, তাহলে ইকুইপমেন্টটা বেড়ে যাবে 10,000। আমরা ইকুইপমেন্টের ঘরে গিয়ে 10,000 বাড়াই দিলাম। আর ক্যাশ ক্রেডিট, তোমরা জানো ক্যাশ ক্রেডিট হলে নগদ টাকাটা কমে যায়, তখন ক্যাশ কমে যাবে 10,000। বড় জার্নালের সাথে আমরা এই ইকুয়েশনে যে কাজটা এখন করলাম, এদিকে আমরা সবাই বুঝলাম? জি স্যার। আচ্ছা, মনে রেখো রিমার্কের এক ঘরে একমাত্র তখনই লিখতে হয় যখন ওনার্স ইকুইটি ঘরে কোনো অ্যামাউন্ট বসে। ওই যে 30,000 টাকা যেটা লিখছিলাম, ওটা তো রিমার্ক লেখা হয়নি, ওখানে পারচেস কথাটা লিখতে হবে। ওই 2 নম্বর ট্রানজেকশনটা যখন লিখছিলাম, ওনার্স ইকুইটি ঘরে যখনই কোনো আইটেম বসে তখনই তার জন্য রিমার্ক লিখতে হয়। আর ওনার্স ইকুইটির ঘরে না বসলে আর রিমার্ক লিখতে হয় না। তাহলে আমরা এখানে রিমার্কটা লিখছি না এই 5 তারিখে, কিন্তু 2 তারিখে রিমার্কটা আমাদের পারচেজ কথাটা লিখতে হবে, ঠিক আছে? এবার জানুয়ারির 5 তারিখের পর এবার জানুয়ারির 9 তারিখ। 9 তারিখের ট্রানজেকশনটা দেখো, ওনারা বলছে গুডস সোল্ড ফর টাকা 55,000 ইন ক্যাশ। নগদে যদি পণ্য সেলস করি তাহলে তার জাবেদা হয় ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, এটা হচ্ছে আমাদের জানুয়ারির 9 তারিখ। জানুয়ারির 9 তারিখে ক্যাশ ডেবিট, ক্যাশ যখন ডেবিট হয় তখন আমাদের ক্যাশ টাকাটা বেড়ে যায়, ক্যাশটা বাড়বে 55,000। আর সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট মানে হলো বিক্রয়টা বাড়ছে, বিক্রয়টা আয়, আয় বাড়লে কিন্তু মালিকানা সত্ত্বটাও বেড়ে যায়। তাহলে আমাদের ওনার্স ইকুইটির ঘরে ওখানেও আমরা 55,000 টাকা এই যে বাড়াই দিলাম, আর রিমার্কে ঘরে আমরা লিখে দিলাম সেলস। বলতো তোমরা এই ট্রানজেকশনটা বসানোটাও বুঝেছো সবাই? জি স্যার। জি স্যার। আমরা এই ইকুয়েশনটা ইন্টারেও করেছি। ইকুয়েশন অনেক ভাবে করা যায়, তবে যে উদ্ধৃত লেখা, এই যে বারে বারে যোগ করা, মাঝখান থেকে আবার একটা ঘর টানা, এগুলো খুব জরুরি না। আমি এখন যেভাবে সরাসরি বসাচ্ছি, এভাবে সরাসরি বসিয়েই কিন্তু ইকুয়েশনের কাজটা করা যায়। আর এভাবেই আমরা কিন্তু করব পরীক্ষার সময় অ্যান্সার। এবার আসো 14 তারিখ। স্যার এটার ক্যাশ কমবে না? সেল করলে তো ক্যাশ টাকা কমে না, সেল করলে ক্যাশ টাকা বাড়ে। বিক্রয় করলে নগদ টাকা আসে যায় না, তাই না? হ্যাঁ স্যার, ঠিক আছে। সেলস করলে নগদ টাকা আসে, মনে রেখো। যে জাবেদায় ক্যাশ ডেবিট হয় ওই জাবেদায় ক্যাশ টাকা বাড়ে, আর যে জাবেদায় ক্যাশটা ক্রেডিট হয় ওই জাবেদায় ক্যাশটা কমে। কি ঠিক আছে? জি স্যার। অর্থাৎ when cash debit then cash will increase, আর when cash credit then cash will decrease। কি ঠিক আছে? এবার আসো 20 তারিখ। এটার জার্নালটা তোমরা করেছো, আমি এখন এই অঙ্কটা পড়তে গিয়ে মুখে মুখে যে জার্নালটা বলছি সেটা দিয়ে তোমরা তোমাদের জাবেদাটা হয়েছে কিনা চেক করে নাও। কিন্তু ইকুয়েশনটা কিভাবে করব এটা তোমরা আগে থেকেই করেছো, কিন্তু এই অনার্স লেভেলে এসে আমরা এই ইকুয়েশনটা এই ফার্স্ট টাইম করছি। এই একটা ইকুয়েশন আমি করে দিচ্ছি যাতে পরের ক্লাসে আমি তোমাদেরকে, যদি ইকুয়েশন আসে আমাদের সামনে, তোমাদেরকে দিয়ে করাতে পারি জার্নাল এবং ইকুয়েশনটা একসাথে। আচ্ছা দেখো, 20 তারিখে বলছে গুড সোল্ড 30,000 টাকা অন ক্রেডিট। স্যার 14 তারিখেরটা?
করলাম তো। ও আচ্ছা 14 তারিখে ক্লাসে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, এবার 14 তারিখে এটা করবো। গুডস পারচেজ ফর 20,000 অন ক্রেডিট। দেখো বাকিতে যখন আমরা কোনো পারচেজ করি তখন জাবেদাটা হয় পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাই না? পারচেজ ডেবিট আর হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস। আর আমরা এখন এই 14 তারিখে জার্নালটা বসাবো ক্যাশ ডেবিট, সরি পারচেজ ডেবিট। পারচেজ ডেবিট হলে কিন্তু পারচেজ বা হলে মধ্যে ব্যয়, ব্যয়টা ডেবিট হওয়া মানে হলো ব্যয় বাড়া। তোমরা জানো ব্যয় বাড়লে মালিকানার সত্ত্বটা কমে যায়। তাহলে আমরা এখান থেকে মাইনাস করে দিব 20,000। আর আমাদের জার্নাল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তোমরা জানো অ্যাকাউন্টস পেয়েবলটা যখন ক্রেডিট হয় তখন অ্যাকাউন্টস পেয়েবলটা কিন্তু বেড়ে যায়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটা বেড়ে যাবে 20,000। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটা বেড়ে যাবে 20,000 আর ওনার্স ইকুইটিটা কমে যাবে 20,000, দেখেছ? এবার রিমার্কের ঘরে আমরা লিখবো কি পারচেজ, যেটা খরচ। তাহলে পারচেজের কারণে আমার বাকিতে পারচেজের কারণে আমাদের ওনার্স ইকুইটিটা কমে গেল আর অ্যাকাউন্ট পেয়েবলটা বেড়ে গেল। আর আমরা রিমার্কের ঘরে লিখে দিলাম পারচেজ। জানুয়ারি 14 তারিখে ট্রানজেকশনটা বসানোটা বুঝেছো সবাই? জি স্যার। এবার আসো জানুয়ারির 20 তারিখে ট্রানজেকশনটা। জানুয়ারি 20 তারিখে ট্রানজেকশনে বলছে গুডস সোল্ড ফর টাকা 30,000 অন ক্রেডিট। বাকিতে যখন কোনো মাল সেলস করা হয় তার জন্য জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। তাহলে জার্নালটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। আর এই ট্রানজেকশন ছিল জানুয়ারির 20 তারিখ। তোমরা জানো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলটা আমাদের বেড়ে যাবে আর এটা আমাদের বেড়ে যাবে 30,000 টাকা। তাহলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা বেড়ে গেল 30,000 টাকা। আর সেলস ক্রেডিট, বলো বিক্রয়টা ক্রেডিট হলে বিক্রয়টা বাড়ে, বিক্রয় বাড়লে অর্থাৎ আয় বাড়লে আমাদের মালিকানার সত্ত্বটাও বেড়ে যাবে। সত্য বাড়ে। তাহলে আমাদের মালিকানার সত্ত্বটাও বেড়ে যাবে এবং সেটা হয়ে যাবে এই যে আমরা লিখে দিলাম সেলস। জানুয়ারির 20 তারিখের পর এবার আসবো জানুয়ারির 27 তারিখ। দেখো জানুয়ারি 27 তারিখে পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদারকে টাকা পরিশোধ করছি। পাওনাদারকে টাকা পরিশোধ করার জার্নালটা কি করেছো? তানজিলা একটু বলো তো দেখি, পেইড টু অ্যাকাউন্টস পেয়েবলের জার্নালটা কি করেছো? স্যার অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। দেখো ক্যাশ ক্রেডিট মানে হলো ক্যাশ টাকা কমে যাবে। তাহলে এখানে ক্যাশ কমে যাবে 15,000। আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মানে অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। দেখো অ্যাকাউন্টস পেয়েবলটা কমে যাবে 15,000। এবারে রিমার্কের ঘরে কিছু বসবে না। আমাদের 27 তারিখে ট্রানজেকশনটা করা শেষ। এবার 30 তারিখে ট্রানজেকশনে আসবো। দেখো জানুয়ারির 30 তারিখে ওনারা বলছে ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা রিসিভ করছে ফারজানা,
অ্যাকাউন্ট রিসিভেবল এর কাছ থেকে টাকা রিসিভ জি করলে স্যার। যার কি হয়? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এবার ক্যাশ ডেবিট, তার মানে এবার ক্যাশ টাকাটা বাড়বে 18,000। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, তার মানে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা কমবে 18,000। জি স্যার। তার মানে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা কমবে 18,000। রিমার্কের ঘরে কিছুই বসবে না। এবার জানুয়ারির 31 তারিখ। জানুয়ারির 31 তারিখে ওনারা বলছে পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ। এমপ্লয়ীদেরকে আমরা স্যালারি প্রদান করেছি। এটার জার্নালটা হচ্ছে স্যালারি, এক্সপেন্স, ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। দেখো, ক্যাশ ক্রেডিট হলে আমরা জানি ক্যাশ টাকাটা কমে যায়, 4,000 টাকা ক্যাশ কমে যাবে, 4,000 টাকা ক্যাশ কমে যাবে। ক্যাশ হবে ক্রেডিট। আর স্যালারিজ এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে খরচ। তোমরা জানো যে খরচ বাড়লেই কিন্তু ওনার্স ইকুইটিটা কমে যায়, তাই ওনার্স ইকুইটিটাও কমে যাবে। আর এবার আমরা রিমার্কে ঘরে লিখবো স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স আমরা রিমার্কের ঘরে লিখে দিলাম। দেখো, আমাদের সমস্ত কাহিনী কিন্তু লেখা শেষ। এবার আমরা কি করব? এবার আমরা যে কাজটা করব, তোমরা একটু দেখো। আমি নিচে দুটো ঘর টানলাম। এবার এই দুইটা ঘরের মধ্যে আমি ক্যাশ টাকাটাকে আগে যোগ করব। চলো ক্যাশ টাকাটাকে আমরা যোগ করি, সবাই মিলে একটু ক্যাশ টাকাটা যোগ বিয়োগ করো তো। যেগুলো ব্র্যাকেট সেগুলো বিয়োগ করবা, যেগুলো প্লাস সেগুলো প্লাস করবা, করার পর ফাইনালি ফিগারটা কত দাঁড়ায়? স্যার, ক্যাশের ঘরে 74,000 টাকা হয়। তাহলে ক্যাশের যোগফল 74,000, ইকুইপমেন্টের যোগফল 60,000, অ্যাকাউন্টস রিসিভেবল 30 থেকে 18,000 চলে গেলে হয় 12,000। আমাদের আর কোনো অ্যাসেট নাই, তাহলে চলো এই তিনটা অ্যাসেটই তোমাদের মোট অ্যাসেট। এবার এই তিনটা অ্যাসেটের মোট যোগফলটা কত হয় একটু দেখি। 1,46,000। জি স্যার। তাহলে আমাদের টোটাল অ্যাসেটের যোগফলটা দাঁড়ালো 1,46,000। চলো এবার আমরা লায়াবিলিটিটা যোগ করে দেখি। 20,000 থেকে 15,000 চলে গেলে থাকে 5,000। আর আমাদের ওনার্স ইকুইটিটা যোগ দাও, আমাদের ওনার্স ইকুইটিটা যোগ দাও। কত হয় যোগফল? ব্র্যাকেট গুলো বিয়োগ করে দিবা আর যোগগুলো যোগ করবা।
স্যার ক্যাশের এটা 54,000 আসে, 74,000 না। 54? হ্যাঁ হ্যাঁ, ওইটা 54,000 আসে। তাহলে এটা 1,36,000 হবে। আর নাকি 1,26,000 হয়, দেখো তো। 1,26,000 হয় বোধ হয়। হ্যাঁ, না 1,26,000 স্যার, 1,31,000। কোথায়? ওইগুলো ওনার যোগ সিকিউরিটি। করলে তো 1,00,000। না না, ওইটা না, আমি বলতেছি যে এই পাশেটা স্যার যে ওনার অ্যাসেটস। সিকিউরিটির যোগফল তো 1,21,000 বের হইলো। এটা 1,21,000। হ্যাঁ, 1,21,000 না, আর 1,26,000-ই আসে। তাহলে 5,000 যোগ করে 1,26,000-ই হবে। 1,26,000। হ্যাঁ, ওই পাশেটা অ্যাসেট 1,26,000-ই আসবে। তাহলে এই যে আমি প্রেজেন্টেশনটা করলাম, একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করার সময় আমাদের প্রেজেন্টেশনটা না এরকমই হবে। দেখো তো, এই এতটুকু কাজ যতটুকু করলাম, মাঝখান থেকে কোনো দাগ নেই, এখানে কোনো উদ্ধৃতের ঘর নেই, জাস্ট ডেট এবং অ্যাসেটের নাম, লায়াবিলিটি থাকলে যে কটা লায়াবিলিটি থাকবে তাদের নাম, আর ওনার্স ইকুইটি একটাই ঘর, আর রিমার্ক। সবগুলো করা হয়ে গেলে এই যে যোগ করে আমি যে ব্যালেন্সটা যেভাবে টানলাম বা ক্লিয়ার করলাম, তোমরাও জাস্ট এভাবে ফিনিশিংটা করবে। তোমরা বলো তো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই কাজটা তোমরা বোঝোনি? জি স্যার, বুঝছি। সবাই দেখেছো কিভাবে ইকুয়েশনটা করতে হয়, তানজিলা? জি স্যার দেখতেছি। যদি বুঝে থাকো, তোমরা দেখো 2 নম্বর যে অঙ্কটা আমাদের, শুধু 2 নম্বর অঙ্কটা, দেখো ওই যে আমি জার্নাল করতে বলছি, ইগনোর এক্সপ্লেনেশন, আর নেসেসারি লেজার করতে বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নম্বরটা তো জার্নাল আর লেজার করতে বলছিল, তোমরা নিজেরাই করবা, এটা নিয়ে আমার কোনো কথা নেই, এটা তোমাদের বাড়ির কাছে থাকবে এমনিতেই। 3 নম্বরে বলছে শো দ্য ইফেক্ট অফ দ্য ট্রানজেকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন আর প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি লাস্টে যে প্রুফটা করলাম ওটাই ওনারা করতে বলেছে। তাহলে 3 নম্বর অঙ্কটা, তাহলে 2 আর 3 এই দুইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আগামীকাল আমরা ফিনান্স ক্লাস করব, আগামীকাল সেম টাইমে আমরা ফিনান্স ক্লাস করব, তারপরের ক্লাস আমরা আবার অ্যাকাউন্টিং ক্লাস করব। তবে যদি পরিস্থিতি ভালো থাকে সরাসরি অফলাইনে করব, আর যদি পরিস্থিতি ভালো না থাকে, এরকম থাকে, তাহলে আমরা অনলাইনে করব। যদি ডাটা অন, মানে ইন্টারনেট যদি বন্ধ না করে, তাহলে কথা কি বুঝছো? জি স্যার। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর এই দুইটা তোমরা নিজেরা ট্রাই করবা। 2 নম্বরটা শুধু জার্নাল আর লেজার, ট্রায়াল ব্যালেন্স করতে হবে না। আর 3 নম্বরটা শুধু অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে, আর আমার মতো করে প্রুফ করতে হবে। তোমরা জার্নাল সহই তোমরা নিজেরা ট্রাই করবা। হয়েছে? হুম। তাহলে আজকে এই পর্যন্ত, আর সাবধানে থাকবা, বাসার তখন বেরোবা না। স্যার আরেকটা জিনিস, আপনি একটু ইনবক্সে আমি একটা আচ্ছা মেসেজ এটা একটু কে রে, ওই দেখেন। যে 1 2 অসামাজিক 3 নাম, এটা কে? অসামাজিক নাম। এটা কে, আরে আয়শা? এটা কি আয়েশা? এটা কি আয়েশা? হ্যাঁ, এটা শুনেন, আমার একটা কোশ্চেন ছিল। কি? দেখছো, আয়শারে সবাই চিনে।